উম, একবার কল্পনা করা যাক ২০২৬ সালের একটা যুদ্ধের ময়দান। একদিকে মিসাইল, ড্রোন, সাইরেনের কান ফাটানো আওয়াজ, চারিদিকে রীতিমতো ধ্বংসস্তূপ। কিন্তু আর ঠিক অন্যদিকে হ্যাঁ, স্ক্রিনে ভেসে উঠছে নিখুঁত ইংরেজিতে কথা বলা এক সামরিক কমান্ডারের ভিডিও। চোখে মুখে কোনো ভয় নেই, একদম শান্ত, স্থির। মানে তিনি এমনভাবে কথা বলছেন যা সরাসরি মনস্তত্ত্বে আঘাত করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্ক্রিনে যে মানুষটিকে এত আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেখা যাচ্ছে, সে কি আদৌ কোনো রক্তমাংসের মানুষ? নাকি ল্যাবরেটরিতে বসে তৈরি করা কোনো নিখুঁত কোডের সমষ্টি? আর এই প্রশ্নটাই কিন্তু বর্তমান সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিক। একদম। প্রযুক্তির উৎকর্ষ আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে স্ক্রিনে দেখা কোনো কিছুকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার উপায় নেই। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ইরানওয়্যার, ওয়াল স্ট্রিট জার্নাল, হিন্দুস্তান টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর সাথে উইকিপিডিয়া এবং বিভিন্ন টেলিভিশন সম্প্রচারের ট্রান্সক্রিপ্ট ঘেঁটে এই রহস্যের জট খোলার চেষ্টা করব। ঠিক। আমাদের আজকের মূল ফোকাস হল ইব্রাহিম জুলফাগারি, যিনি খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র হিসেবে হঠাৎ করেই আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তবে আজকের এই কেস ফাইলে ঢোকার আগে আমাদের অবস্থানটা একটু পরিষ্কার করে দেওয়া ভালো। ২০২৬ সালের এই সংঘাতে কে রাজনৈতিক বা নৈতিক দিক দিয়ে সঠিক তা নিয়ে বিচার বিশ্লেষণ করা কিন্তু আমাদের কাজ নয়। একদমই না। আমরা আজ পুরোপুরি ডিজিটাল ডিটেকটিভ বা গোয়েন্দার ভূমিকায় থাকব। আমাদের উদ্দেশ্য হল আধুনিক যুগের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ধরুন ইনফরমেশন ওয়ারফেয়ারে উভয় পক্ষ কিভাবে ডেটা, ভিডিও আর সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তার পেছনের মেকানিজম বা বিজ্ঞানটা নিরপেক্ষভাবে তুলে ধরা। খুব সুন্দর একটা ভিত্তি তৈরি করলেন। তো চলুন ইব্রাহিম জুলফাগারির প্রোফাইল দিয়ে শুরু করা যাক। মানে এই সংঘাতে যখন হঠাৎ করেই একদিনে শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের মৃত্যু ঘটে, হ্যাঁ, একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছিল। ঠিক, আর সেই শূন্যস্থান পূরণের জন্যই মিডিয়াতে আবির্ভূত হন জুলফাগারি। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সাধারণ কোনো সামরিক কর্মকর্তার মতো একদমই নয়। তাই নাকি? হ্যাঁ, তিনি পশ্চিমা দর্শনে পিএইচডি করেছেন। পাশাপাশি গণিত এবং ধর্মতত্ত্ব নিয়েও তার পড়াশোনা রয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ দিকটি হল তিনি ফার্সি, আরবি, ইংরেজি এবং হিব্রু এই 4টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। দাঁড়ান, বিষয়টা একটু ভাবলে অবাক লাগতে হয়। একজন সামরিক মুখপাত্র যার কাজ মূলত যুদ্ধক্ষেত্রের আপডেট দেওয়া, তার পশ্চিমা দর্শনে পিএইচডি এবং গণিতে দক্ষতা থাকার বিষয়টা বেশ অদ্ভুত, তাই না? খুবই অস্বাভাবিক। আর এই 4 ভাষার বিষয়টা তো রীতিমতো মাথা নষ্ট করার মতো। এর মানে হলো তিনি যখন হিব্রু বা ইংরেজিতে কথা বলছেন তখন তাকে কোনো অনুবাদকের ওপর নির্ভর করতে হচ্ছে না, একদম সরাসরি যোগাযোগ করছেন। হ্যাঁ, তিনি সরাসরি প্রতিপক্ষ জনগণের মনের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। তার কিছু মেসেজ তো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে তিনি সোজা সাপটা ভাষায় বলেছেন, নিজেদের সাথে নিজেদের আলোচনা। আর এখানেই তার যোগাযোগ কৌশলের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে। তিনি খুব কম শব্দ ব্যবহার করেন। তার শারীরিক ভাষা অত্যন্ত তীক্ষ্ণ। মানে যখন তিনি কথা বলেন তখন মনে হয় যেন প্রতিটি শব্দ মেপে মেপে ছুটছেন। এটি কোনো সাধারণ মিডিয়া ব্রিফিং নয়, এটি সরাসরি একটি সাইকোলজিক্যাল অপারেশন। আর তার ডোনাল্ড ট্রাম্পের সেই বিখ্যাত ক্যাচফ্রেজ, ওই যে ইউ আর ফায়ার্ড ব্যবহার করার বিষয়টা, তিনি তো রীতিমতো পারফর্ম করছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এছাড়াও তিনি বলেছেন, যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয় যুদ্ধক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় নয়। মানে এই পুরো বিষয়টা দেখলে মনে হয় তিনি অনেকটা রাতারাতি ইন্টারনেট সেন্সেশন হয়ে ওঠা কোনো ইনফ্লুয়েন্সার। ঠিক ইনফ্লুয়েন্সারদের মতোই আচরণ। পার্থক্য শুধু একটাই, তিনি লাইফস্টাইল বা ফ্যাশন নিয়ে কথা বলছেন না, তিনি সামরিক পোশাকে দাঁড়িয়ে এমন সব বার্তা দিচ্ছেন যা পশ্চিমা বিশ্বের মনোযোগ চুম্বকের মতো টেনে নিচ্ছে। এই ইনফ্লুয়েন্সার উপমাটি আসলে দারুণ, কারণ আধুনিক যুদ্ধে মনোযোগ বা যাকে বলে অ্যাটেনশন, সেটাই হলো সবচেয়ে দামি মুদ্রা। তার এই পশ্চিমা দর্শনের জ্ঞান তাকে বুঝতে সাহায্য করে যে পশ্চিমা মিডিয়া কিভাবে কাজ করে, তারা কোন ধরনের হেডলাইন পছন্দ করে। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, এত নিখুঁত উপস্থিতি, এত শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকার পরও হঠাৎ করে তার অস্তিত্ব নিয়েই একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হলো। আর এই প্রশ্নটি তুলেছে
স্বয়ং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ 15 এপ্রিল আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স মানে সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটা নোটিশ জারি করে। নোটিশটা বেশ আলোড়ন ফেলেছিল। সেখানে তারা সরাসরি দাবি করে যে জুলফিকারি হলেন একটি কাল্পনিক চরিত্র এবং একটি এআই প্রোডাক্ট। তারা সাধারণ মানুষের কাছে জানতে চায় কেউ কখনো তাকে বাস্তবে কোনো সাক্ষাৎকারে বা মাঠে ঘাটে দেখেছে কিনা। মানে এই একটিমাত্র টুইট পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো দাবানল সৃষ্টি করে। তা তো করবেই। তবে আইডিএফ কিন্তু এই দাবিটি একেবারে হাওয়া থেকে করেনি। এর পেছনে প্রযুক্তি এবং মনোবিজ্ঞানের একটি গভীর মেকানিজম কাজ করছে। আচ্ছা, সেটা কি? ঠিক, তার অঙ্গভঙ্গি এতটাই মেপে মেপে করা যে তা অনেক সময় যান্ত্রিক বা রোবোটিক মনে হয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় আনক্যানি ভ্যালি প্রভাব। এই আনক্যানি ভ্যালির বিষয়টা কি একটু ভেঙে বলা যায়? আমি যতটুকু জানি এটা রোবোটিক্সের একটা ধারণা, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। আনক্যানি ভ্যালি হলো মানুষের একটি মানসিক প্রতিক্রিয়া। যখন কোনো কৃত্রিম চরিত্র বা রোবট দেখতে প্রায় মানুষের কাছাকাছি চলে যায় কিন্তু ঠিক 100% নিখুঁত মানুষ হতে পারে না, আচ্ছা, তখন সেটা দেখে আমাদের অবচেতন মনে এক ধরনের অস্বস্তি, ভয় বা সন্দেহের সৃষ্টি হয়। আমাদের মস্তিষ্ক সূক্ষ্ম সিগন্যালগুলো ধরতে পারে। হয়তো চোখের পলক ফেলার টাইমিংটা একটু ভুল বা ঠোঁট নাড়ার সাথে শব্দের সিঙ্ক মিলিসেকেন্ডের জন্য মিলছে না। আইডিএফ মূলত এই মানসিক অস্বস্তিটাকেই কাজে লাগাতে চেয়েছে। বিষয়টা তার সেই বিখ্যাত হিউম্যান শিল্ড বা মানব ঢাল ভিডিওটিতে খুব স্পষ্ট হয়ে উঠেছিল। সেখানে তিনি সরাসরি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্য করে বলছেন যে তাদের নেতারাই তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, ওই ভিডিওটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রচুর ইসরায়েলি নেটিজেন দাবি করে যে তার কথা বলার ধরন পুরোপুরি কৃত্রিম। কিন্তু ফার্সি ভাষাভাষীরা আবার এর একটি চমৎকার লজিক্যাল ব্যাখ্যা দিয়েছেন। ওহ, সেই নন নেটিভ স্পিকারের বিষয়টা? একদম তাই। তারা বলছেন হিব্রু বা ইংরেজি যেহেতু তার মাতৃভাষা নয়, তাই নন নেটিভ ভাষায় কথা বলার সময় উচ্চারণে যে একটা স্বাভাবিক টান বা সতর্কতা থাকে, তার কণ্ঠস্বরের ধীরগতি মূলত সেটারই প্রমাণ। ভাষা এবং উচ্চারণের এই মেকানিজমটি আসলেই বেশ জটিল। মানে যখন কেউ মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলে তখন মস্তিষ্ককে শব্দচয়ন এবং ব্যাকরণ মেলাতে অতিরিক্ত কগনিটিভ লোড বা মানসিক চাপ নিতে হয়। ঠিক। যার ফলে মুখের অভিব্যক্তি বা এক্সপ্রেশনস কিছুটা কমে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একটু দাঁড়ান, এখানে আমার একটা বড় খটকা লাগছে। কিরকম? যদি আইডিএফের দাবি অনুযায়ী আমরা ধরেও নিই যে ইরান সত্যি একটি এআই বা ফেক চরিত্র তৈরি করেছে, তাহলে তাকে এত জটিল একটি ব্যাকগ্রাউন্ড কেন দেওয়া হলো? ভালো পয়েন্ট। মানে একজন পশ্চিমা দর্শনে পিএইচডি করা, গণিত এবং ধর্মতত্ত্বে পারদর্শী, 4 ভাষায় কথা বলা, সামরিক কর্মকর্তা, এটা তো অনেক বেশি জটিল সমীকরণ। সাধারণত প্রোপাগ্যান্ডায় যখন কোনো ভুয়া চরিত্র তৈরি করা হয় তখন তো তাকে খুব সাধারণ ইমোশনাল বা ট্র্যাজিক হিরো হিসেবে তুলে ধরা হয়, তাই না? হ্যাঁ, যাতে সাধারণ মানুষ সহজে কানেক্ট করতে পারে। ঠিক। এত বুদ্ধিদীপ্ত এবং জটিল প্রোফাইল বানানোর তো কোনো মানেই হয় না। আপনার এই সন্দেহটাই হলো মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে বড় জয়। মানে আইডিএফ যখন এই এআই দাবিটি তুলল তখন তাদের মূল লক্ষ্য হয়তো এটা প্রমাণ করা ছিল না যে সে আসলেই এআই। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের লক্ষ্য ছিল শুধু সন্দেহের বীজ বপন করা। যখন সাধারণ মানুষ বা খোদ মিডিয়া ভাবতে শুরু করে যে এই লোকটিকে আদৌ বাস্তব, তখন কিন্তু সেই ব্যক্তির দেয়া বার্তার মূল ফোকাসটাই নষ্ট হয়ে যায়। আরে হ্যাঁ, মানুষ তখন মেসেজের বদলে মেসেঞ্জারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তাই। জুলফিকারি হয়তো কোনো গুরুত্বপূর্ণ সামরিক বার্তা দিচ্ছেন, কিন্তু মানুষ আলোচনা করছে তার চোখের পলক ফেলা নিয়ে। এটি হলো প্রতিপক্ষের ন্যারেটিভকে লাইনচ্যুত করার একটি ক্লাসিক ডিসইনফরমেশন কৌশল। অবিশ্বাস্য। তার মানে আসল লড়াইটা যুদ্ধক্ষেত্রে নয়, মানুষের মাথার ভেতরে হচ্ছে। কিন্তু শুধু তো সন্দেহ আর তত্ত্ব দিয়ে কাজ হবে না। এই এআই দাবি খণ্ডন করার মতো কোনো ডিজিটাল ফরেন্সিক প্রমাণ কি আমাদের সোর্সগুলোতে পাওয়া গেছে? অবশ্যই পাওয়া গেছে, এবং সেগুলো যথেষ্ট জোরালো। যেমন ধরুন, ইরানি সাংবাদিক ফারজাদ ফাত্তাহি একটি ভিডিও সামনে এনেছেন। এটি 2022-এর ভিডিও, মানে বর্তমান সংঘাত শুরু হওয়ার অনেক আগের। আচ্ছা। সেখানে জুলফিকারিকে একটি সামরিক অনুষ্ঠানে আলী খামেনির সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতে দেখা যাচ্ছে। কিন্তু কেউ তো বলতেই পারে যে ওই ভিডিওটাও তো এআই দিয়ে বানানো হতে পারে।
আজকাল তো সবই সম্ভব। চমৎকার প্রশ্ন। আর ঠিক এখানেই আসে মেটাডেটা বিশ্লেষণের বিষয়টি। মেটাডেটা মানে ওই ফাইলের ভেতরের ডিটেলস। হ্যাঁ, ডিজিটাল দুনিয়ায় যে কোনো ছবি বা ভিডিওর সাথে কিছু অদৃশ্য তথ্য যুক্ত থাকে, যাকে মেটাডেটা বলে। কোন ক্যামেরায় শ্যুট করা হয়েছে, কোন তারিখে, কোন অক্ষাংশ ও দ্রাঘিমাংশে, এই সব তথ্য ফাইলের ভেতরে কোড হিসেবে লেখা থাকে। বুঝতে পারছি। ইরানওয়্যারের মতো সংবাদ মাধ্যম এই ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এটি সত্যি 2022 সালে ধারণ করা একটি আসল ভিডিও, কোনো জেনারেটিভ এআই এর সৃষ্টি নয়। আর ডিজিটাল নিরাপত্তা গবেষক মাহাদি সারেমিফার ও তো এই এআই তত্ত্বটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তার বিশ্লেষণটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, সারেমিফারের কাজটা বেশ গভীর। তিনি শুধু দেখেই জাজ করেননি, তিনি জেনারেটিভ এআই এর প্রযুক্তিগত দুর্বলতাগুলো ধরে ধরে ব্যাখ্যা করেছেন। একদম ঠিক। সারেমিফার খুব সুন্দরভাবে দেখিয়েছেন কেন এআই ভিডিও এখনও 100% নিখুঁত হতে পারেনি। বর্তমানে এআই যেভাবে ভিডিও বানায় তা মূলত পিক্সেল প্রেডিকশন বা অনুমানের ওপর ভিত্তি করে। ফলে জটিল এবং সূক্ষ্ম ডিটেলসগুলোতে এআই প্রায় খেই হারিয়ে ফেলে। জুলফাকারির ভিডিওতে তার আইআরজিসির ব্যাজ, পেছনের ব্যানারের আরবি ক্যালিগ্রাফি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ইউনিফর্মের কাপড়ের টেক্সচার বা বুনন একেবারে নিখুঁত। এই কাপড়ের টেক্সচারের ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ধরুন, একটা কাপড়ের মধ্যে হাজার হাজার সুতোর বুনন থাকে। আলো পড়লে সেখানে যে ছায়া তৈরি হয়, যাকে আমরা স্পেশাল কনসিস্টেন্সি বলি, এআই এর জন্য প্রতিটি ফ্রেমে সেই একই জ্যামিতিক হিসাব ঠিক রাখা অত্যন্ত কঠিন। আচ্ছা, মানে একটু নড়াচড়া করলেই গন্ডগোল হয়ে যায়। ঠিক তাই। এআই দিয়ে বানানো ভিডিওতে একটু নড়াচড়া করলেই কাপড়ের বুনন বা মেডেলের আকার কিছুটা বিকৃত হয়ে যায়, যাকে ভিজুয়াল গ্লিচ বলে। কিন্তু জুলফাকারির ভিডিওগুলোতে এই ধরনের কোনো স্থানিক অসামঞ্জস্য পাওয়া যায়নি। আর ইউনিফর্মের কথা যখন এলোই, তখন সেই অসাধারণ সাংস্কৃতিক পাল্টা জবাবটার কথা বলতেই হয়। কোন প্যাচটার কথা বলছেন? হ্যাঁ, তার ইউনিফর্মে একটি প্যাচ লাগানো আছে যেখানে পরিষ্কার করে লেখা স্যাক্রিফাইসড ফর ইরান বা ইরানের জন্য উৎসর্গীকৃত। এর পেছনের ইতিহাসটা হলো, জানুয়ারিতে যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল, তখন আন্দোলনকারীরা একটি স্লোগান বেশ জনপ্রিয় করেছিল, স্যাক্রিফাইসড ফর দ্য হোমল্যান্ড। বুঝতে পেরেছি। গবেষকদের মতে জুলফাকারির বুকের এই প্যাচটি হল সেই স্লোগানের একটি সুচিন্তিত রাজনৈতিক পাল্টা জবাব। এখন আমার প্রশ্ন হলো, একটা এআই প্রোগ্রামের পক্ষে কি এত গভীরে গিয়ে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সূক্ষ্মতা বুঝে ইউনিফর্মে প্যাচ বসানো সম্ভব? একদমই না। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন যে এই চরিত্রটি কোনো মেশিনের তৈরি নয়। সারেমিফার এই পুরো পরিস্থিতিকে বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভাইরাল ঘটনার সাথে তুলনা করেছেন। ও, সেই আঙুলের ঘটনাটা। হ্যাঁ, কিছুদিন আগে একটি ভিডিওতে ভিজুয়াল গ্লিচের কারণে নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা গিয়েছিল। আর সাথে সাথেই ইন্টারনেট মেতে উঠেছিল এই কনস্পিরেসি থিওরিতে যে আসল নেতানিয়াহুকে গুম করে এআই বসানো হয়েছে। পরে তাকে প্রকাশ্যে নিজের 5 আঙুল দেখাতে হয়েছে। আরে হ্যাঁ, আর অনলাইনে যে মিম যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোর কথা আর বলবেন না। রীতিমতো মাথা নষ্ট অবস্থা। মিমগুলো তো রীতিমতো ভাইরাল। একদিকে এত সিরিয়াস ভূরাজনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে টিকটক বা এক্সে খুঁজলে দেখা যাচ্ছে জুলফাকারি এবং আলী খামেনিকে লেগো চরিত্র বানিয়ে হিপ-হপ গান গাওয়ানো হচ্ছে। হ্যাঁ, দেখেছি আমি। মানে এআই এখন শুধু প্রোপাগ্যান্ডার হাতিয়ার নয়, এটি প্রতিপক্ষকে ব্যঙ্গ করারও সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসবের মাঝে আমার মাথায় একটা থিওরি ঘুরপাক খাচ্ছে। কি সেটা? আমরা এতক্ষণ ডিজিটাল ফরেনসিক, মেটাডেটা আর কাপড়ের টেক্সচার নিয়ে কথা বললাম, যা প্রমাণ করে লোকটি বাস্তব। এখন আইডিএফের গোয়েন্দারাও নিশ্চয়ই এই ফরেনসিকগুলো আমাদের চেয়েও ভালো বোঝে। অবশ্যই বোঝে। তাহলে সব জেনেও তারা খামোখা তাকে কাল্পনিক বলতে গেল কেন? এটা কি অনেকটা পোকার খেলার মতো? পোকার মানে কিভাবে? আপনি জানেন আপনার প্রতিপক্ষের হাতে কি কার্ড আছে, তারপরও আপনি এমন ভান করছেন যেন সে মিথ্যা বলছে, যাতে সে রেগে গিয়ে নিজের কার্ড সবাইকে দেখিয়ে দেয়। এই পোকার উপমাটি একদম পারফেক্ট। সারেমিফারের বিশ্লেষণও ঠিক এই দিকে ইঙ্গিত করে। সামরিক পরিভাষায় একে বলা হয় ডিসেপশন অপারেশন বা প্রতারণামূলক ফাঁদ। আচ্ছা, আইডিএফ সম্ভবত ইচ্ছে করেই এই এআই তকমাটি ছুড়ে দিয়েছে জুলফাকারির দিকে।
তাদের লক্ষ্য হল তাকে উত্তেজিত করা বা ইগোতে আঘাত করা, যাতে সে বাধ্য হয়ে প্রমাণ করার জন্য জনসম্মুখে আসে বা কোনো লাইভ ইভেন্টে অংশ নেয়। আর একবার সে যদি কোনো লাইভ ব্রডকাস্টে বা পাবলিক প্লেসে আসে, হ্যাঁ, তখন তো তাকে ড্রোন বা স্যাটেলাইট নজরদারির মাধ্যমে জিও লোকেট করা বা তার অবস্থান শনাক্ত করা অনেক সহজ হয়ে যাবে। বাপরে, তার মানে এটা কোনো এআই বিতর্ক নয়, এটা তাকে বাংকার থেকে বের করে আনার একটা ডিজিটাল টোপ। একদম তাই। আধুনিক যুদ্ধকৌশল এমনই জটিল, কিন্তু এই ব্যক্তিটি বাস্তব কিনা তার চেয়েও বড় একটি বিষয় আমাদের সোর্সগুলোতে, বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে উঠে এসেছে। কি সেই বিষয়? তা হল 2026 সালের এই নতুন বাস্তবতায় জুলফাগারি আসলে কোন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিনিধিত্ব করছেন। 28 ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধের ফলে ইরানের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ভূমিকম্প ঘটে গেছে। হ্যাঁ, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টটি সত্যি বেশ চমকে দেওয়ার মতো। পশ্চিমা বিশ্ব হয়তো ভেবেছিল এই যুদ্ধের ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ফলাফল হয়েছে তার ঠিক উল্টো। একদম উল্টো। মোজতবা খামেনি, যিনি এর আগে চিরকাল পর্দার অন্তরালেই ছিলেন, যার কণ্ঠস্বর কখনো সাধারণ মানুষ প্রকাশ্যে শোনেনি, তিনি এই যুদ্ধের ডামাডোলের মধ্যেই নতুন সুপ্রিম লিডার হিসাবে আবির্ভূত হয়েছেন। আর এই ক্ষমতার রদবদল কোনো সাধারণ পরিবর্তন নয়। তৈরি হওয়া এই নতুন শূন্যস্থান পূরণ করেছে অত্যন্ত কট্টরপন্থী এবং আপোষহীন নতুন প্রজন্মের নেতারা। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান ডেস্কের প্রাক্তন প্রধান ড্যানি সিট্রিনোভিচ একটি খুব ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা এমন এক বাস্তবতা তৈরি করেছি যা যুদ্ধের আগের অবস্থার চেয়েও ভয়াবহ। কারণ এখন ইরানের নেতৃত্ব এমন এক গোষ্ঠীর হাতে চলে গেছে যারা এই যুদ্ধকে কোনো সীমান্ত বা ভূখণ্ডের লড়াই হিসেবে দেখছে না, তারা এটিকে একটি বৃহত্তর আধ্যাত্মিক এবং আদর্শিক লড়াই হিসেবে দেখছে। ঠিক তাই। আর তথ্যের এই যুদ্ধে চারিদিকে যে কতটা বিশৃঙ্খলা বিরাজ করছে তার সবচেয়ে বড় প্রমাণ হল স্বয়ং জুলফিকারের সামরিক পদবি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি। কিভাবে পদবি নিয়ে আবার কি হলো? মানে যখন তথ্যের অস্ত্র হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়, তখন সবার আগে বলিদান হয় প্রাথমিক সত্যগুলোর। আপনি যদি এখন উইকিপিডিয়া খোলেন, দেখবেন সেখানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা। কিন্তু তার প্রকাশিত ভিডিওগুলোতে ইউনিফর্মে যে ব্যাজটি দেখা যাচ্ছে তা হলো লেফটেন্যান্ট কর্নেলের। আবার আপনি যদি হিন্দি সংবাদ মাধ্যমে সম্প্রচারগুলো দেখেন, সেখানে তাকে বর্ণনা করা হচ্ছে 40 বছর বয়সী একজন কর্নেল হিসাবে। আরে, এতগুলো আলাদা আলাদা তথ্য! হ্যাঁ, একজন এত হাই প্রোফাইল মানুষের পদবি নিয়ে এই মাত্রায় বিভ্রান্তি প্রমাণ করে যে ফগ অফ ওয়ার বা যুদ্ধের ধোঁয়াশা এখন আর শুধু ময়দানে সীমাবদ্ধ নেই, তা আমাদের উইকিপিডিয়া আর নিউজ ফিড পর্যন্ত চলে এসেছে। আর ঠিক এই জায়গাটিতেই আমরা আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহারে পৌঁছাই। সেটা কি? ইব্রাহিম জুলফাগারি মানুষ নাকি ল্যাবরেটরিতে তৈরি করা কোনো অ্যালগোরিদম বৃহত্তর রাজনৈতিক সমীকরণে, সেটা হয়তো আর মুখ্য বিষয় নয়। আসল বিষয় হল তিনি ইরানের এই নতুন অত্যন্ত কট্টরপন্থী এবং সামরিকায়িত যুগের একটি নিখুঁত প্রতীক। দারুণ একটা পয়েন্ট। তার সেই যান্ত্রিক অভিব্যক্তি, তার মেপে মেপে বলা কথা এবং তার আপোষহীন বার্তা সবকিছুই মোজতবা খামেনির এই নতুন শাসন ব্যবস্থার মানসিকতার সাথে হুবহু মিলে যায়। তিনি এমন একটি কাঠামোর প্রতিনিধিত্ব করছেন যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রণক্ষেত্র সব জায়গাতেই সমানভাবে আক্রমণাত্মক এবং আনপ্রেডিক্টেবল। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মূল শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়াচ্ছে? ইব্রাহিম জুলফাগারির এই রহস্য আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক যুদ্ধে জয় পরাজয় আর শুধু কতগুলো ট্যাঙ্ক বা ড্রোন ধ্বংস হলো তার উপর নির্ভর করে না। একদম না। কে কার তৈরি করা ন্যারেটিভ বা গল্পটা বেশি বিশ্বাসযোগ্যভাবে বিক্রি করতে পারছে, সেটাই এখন সবচেয়ে বড় হাতিয়ার। আর ঠিক সে কারণেই তথ্যের এই গোলকধাঁধায় কোনো কিছুকেই আর অন্ধভাবে বিশ্বাস করার সুযোগ নেই। মানে একটি ভিডিও দেখতে যতই বাস্তব মনে হোক না কেন বা কোনো দাবি যতই লজিক্যাল মনে হোক না কেন, প্রতিটি ডেটাকে সমালোচনামূলক দৃষ্টি বা ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। কারণ ইনফরমেশন ওয়ারফেয়ারে মানুষের মনটাই হলো মূল যুদ্ধক্ষেত্র। একদম অক্ষরে অক্ষরে